শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায়, তার মামার সাথে ঘটনাটা ঘটে গেছে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রীতম, বাড়ি কলকাতায়। আমি যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা আমার মামার সাথে প্রায় 2 থেকে 3 বছর আগে ঘটে গেছে। তো আমার মামা বাড়ি হচ্ছে আসামে। মামা সেখানে একটা বড় হসপিটাল, একটা নাম করা সার্জেন্ট আর কি। তো একবার কি হয়েছিল, যেই গ্রামে মামা থাকতো সেই গ্রামেই একটা হসপিটাল বানানো হয়েছিল। তো সেখানে যেহেতু মামার অনেক অভিজ্ঞতা ছিল এবং সে হসপিটালটা একটু বড় সড়ো ছিল, মানে মাল্টি স্পেশালিটি হসপিটাল ছিল, সেই জন্য আমার মামাকে সেখানে পাঠানো হয়েছিল। তো মামা গেছিলো, মামার কোনো অসুবিধা ছিল না। আমি গ্রামের নাম বলছি না এবং কোন হসপিটালে গেছিলো সেই হসপিটালের নামও আমি বলছি না। এবার সেখানে গিয়ে দেখছে যে এরকম গ্রামে হসপিটাল বেশ ভালোই বড় করেছে আর কি, এবং সব কিছুর চিকিৎসার দামও খুব কম। তো মামা খুব মানে কি বলবো, নিজের ভেতর থেকে খুব একটা আনন্দ পেয়েছিল আর কি, যে এরকম গ্রামে একটা হসপিটাল যেখানে গরিব মানুষরা ভালো চিকিৎসা পাবে। এই জন্য মামা খুব মন দিয়ে কাজ করতো আর কি সেখানে। এবার একদিনকে কি হয়, সেখানে আগুন লেগে যায় হঠাৎ করে। সেদিনকে মামা কাজে যায়নি, মামার সেদিনকে অফ ছিল আর কি। তো মামা বাড়িতে বিশ্রাম করছে, হঠাৎ করে অফিস থেকে মানে হসপিটাল থেকে ফোন আসে এবং জানানো হয় যে সেই হসপিটালে নাকি আগুন লেগে যায় দাউ দাউ করে। মামার সঙ্গে সঙ্গে সেই হসপিটালে যায় এবং যাওয়ার পরেই দেখে যে পুরো হসপিটাল ছারখার হয়ে গেছে, মানে তছনছ হয়ে গেছে। অনেক স্টাফ এবং পেশেন্টের বাড়ির লোকজন অনেকে মারা যায়। এবার এই যে ঘটনা ঘটেছিল এটা ঘটেছিল হচ্ছে আমার মামা সেই হসপিটালে জয়েন করার প্রায় 3 থেকে 4 মাস পরে। তো মামা যেহেতু সেই হসপিটালে আর কাজ করা অসম্ভব, যেহেতু সব কিছু নষ্ট হয়ে যায়, সেই জন্য মামা আবার আসামে একটা শহরে চলে আসে এবং সেখানেই মামা আবার হসপিটালে জয়েন করে একটা। প্রায় সেখান থেকে মানে যেদিনকে এই ঘটনা ঘটে তার থেকে প্রায় 9 থেকে 10 মাস পরে ওই হসপিটালটাকেই একটা পলিটিশিয়ান বেশ ভালো করে নতুন করে বানায় এবং আবার সেই হসপিটালটাকে দাঁড় করিয়ে দেয়। এবং তখন আবার আমার মামাকে সেখানে পাঠানো হয়, যেহেতু মামার অভিজ্ঞতা অনেক বেশি। তো সেই জন্য আমার মামাকে আবার সেখানে পাঠানো হয় জয়েন করার জন্য। মামা আবার যায় সেখানে এবং সে গিয়ে লক্ষ্য করে যে পুরো মানে হসপিটালটা বেশ একদম পুরো আলাদাই চমকে দিয়েছে। মানে আগে যেরকম ছিল তার থেকে আরও ভালোভাবে দাঁড় করিয়েছে। কিন্তু একটা অবাক করা জিনিস, পুরো হসপিটালটা কাচের বানিয়েছে, কিন্তু একদম যে টপ ফ্লোর ছিল 4 তলা, সে 4 তলা কিন্তু এখনও সেই আগের মতনই পোড়া ছারখার হয়ে রয়েছে। মানে দেখে বোঝা যাচ্ছে যে ওই 4 তলায় কোনো কাজ কেউ করেনি। 4 তলা যেরকম পোড়া ছিল সেরকমই পোড়া রয়েছে। মামা এই বিষয়টা খুব অবাক লাগে। তো যাই হোক, মামা এই কথাটা কাউকে কিছু বলে না আর কি। তো মামা কাজ শুরু করে দেয় সেখানে, যেদিনকে জয়েন করে সেদিন থেকেই। প্রায় 1 মাস কি 1.5 মাস হয়েছে। মামা প্রত্যেক দিন লক্ষ্য করে যে রাত 9:30 10টা বাজলেই প্রত্যেকে সেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। সে স্টাফ হোক বা ডাক্তার হোক বা পেশেন্টের বাড়ির লোক হোক, যেই হোক না কেন, 9:30 10টা বাজলেই সে হসপিটাল থেকে বেরিয়ে যায়। একদিনকে মামা নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে একজন পেশেন্টের বাড়ির লোককে জিজ্ঞেস করে যে, আচ্ছা আপনারা বেরিয়ে যান কেন প্রত্যেক দিনকে? আপনাদের তো বলা হয়েছে যে পেশেন্টের সঙ্গে একজন না একজনকে প্রত্যেকদিন রাতেবেলা থাকতে হয়। যদি পেশেন্টের কিছু হয়ে যায় তখন আপনাদের জানাবো কী করে জানানো হবে? তখন সেই পেশেন্টের বাড়ির লোক বলে, ডাক্তারবাবু, পেশেন্টের দেখার জন্য আপনারা আছেন, কিন্তু এখানে থাকলে যে আমাদের নিজেদের প্রাণের বিপদ, আমাদের যদি কিছু হয়ে যায় তখন কাকে খবর দেবো? এই বলে সেই মানে পেশেন্টের বাড়ির লোকটা হন করে বেরিয়ে যায়। ডাক্তারবাবু আমার মামা কিছু বুঝতেই পারে না যে সে কী বলে গেল এসব। তখন সে দেখে যে সামনে থেকে একজন বয়স্ক করে একটা নার্স আসছে। সে তাকে ডাকে এবং বলে যে, আচ্ছা শোনো। বলে, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। তখন বলে, তুমি এই হসপিটালে কতদিন ধরে আছো? বলছে, আমি জবের থেকে নতুন করে তৈরি হয়েছে সেদিন থেকেই আছি। এমনকি আমি আগেও ছিলাম, পুড়ে যাওয়ার আগে এবং পুড়ে যাওয়ার পরে যখন নতুন থেকে তৈরি হয়েছে আবার সেদিন থেকে আমি আছি। আচ্ছা ভালো, তাহলে তুমি আমাকে একটু বলো
যে এরকম করে রোজ বেরিয়ে যায় কেন লোকেরা, এবং তোমরাও দেখি তোমরাও প্রত্যেকদিন 9:30 10টা বাজলেই বেরিয়ে যাও। তখন সেই বয়স্ক নার্সটা বলে, আপনি এখানে নতুন, আপনি হয়তো জানেন না, এখানে হসপিটালটা যখন এরকম পুড়ে গেছিলো তারপরে প্রত্যেকটা দিন গ্রামের লোকেরা শুনতে পেয়েছে চিৎকারের শব্দ, বাচ্চা বুড়ো লোক মহিলা সবার চিৎকারের শব্দ, মনে হচ্ছে তাদের কেউ দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে, তারা বাঁচতে চায়, তারা পালাতে চায়, এরকম সব চিৎকারের শব্দ, তারপর কান্নার শব্দ প্রত্যেক দিন সবাই শুনতে পেয়েছে। এবং এখান দিয়ে যারা রাত্রেবেলা এই হসপিটালের বাইরে দিয়ে গেছে বা আশপাশ দিয়েও যারা যায়, প্রত্যেক দিন এরা কাউকে না কাউকে দেখতে পেয়েছে, এবং যারা এদেরকে দেখতে পায় প্রত্যেকের শরীর খারাপ হয়ে যায়, নর্মাল কাউকে দেখতে পায় না এরা। এবার এই হসপিটালটা বানানোর পর থেকেই, এমন নয় যে হসপিটাল বানানোর আগে এরকম হয়েছে, বানানোর ঠিক করার পর সব ঠিক হয়ে আছে, এরকম কিন্তু একদমই নয়। বানানোর পরেও যে কে সেই, বানানোর পরেও সবাই রাত 9:30 10টা বাজলেই এরকম সব আওয়াজ শুনতে পায়। একজন আছে, তাকে প্রত্যেক দিন সবাই দেখতে পায়, কেউ না কেউ তো দেখতেই পায়। এবং আপনি হয়তো লক্ষ্য করেননি যে 4 তলাটা এখনও বানানো হয়নি। তখন আমার মা বলে যে হ্যাঁ, আমি লক্ষ্য করেছি যে 4 তলাটা এখনও সেই পুড়ে যাওয়াই রয়েছে। বলে হ্যাঁ, 4 তলায় একটা রহস্য রয়েছে, যেটা আমি আপনাকে বলতে চাই না, কারণ এটা বললে হয়তো আমার চাকরি বিপদ হবে, তো সেজন্য আমি বলতে চাই না। কিন্তু সেই 4 তলায় এমন কিছু রয়েছে যার জন্য এই হসপিটালটা এখনও অভিশপ্ত। এখনও কিছু না কিছু এখানে রয়েছে যেটা সবাই ফিল করে, অনুভব করে এবং দেখতে পায়। সেজন্য এখানে কেউ রাতের বেলা থাকার সাহস দেখায় না। আমরা সবাই 9:30 10টা বাজলে বেরিয়ে যাই, এবং এই হসপিটালের বাইরে একটা অফিস রয়েছে, ওই অফিসটার মধ্যে আমরা থাকি, এবং ভোরবেলা হলে আমরা আবার চলে আসি। তখন ডাক্তারবাবু বলে যে এসব তোমরা বিশ্বাস করো, তোমরা ডাক্তার, তোমরা পড়াশোনা করে এই জায়গায় এসছো, তোমরা এসব বিশ্বাস করো? তখন সেই নার্স বলে যে ডাক্তারবাবু, বিশ্বাস করা তো নিজেদের ওপর, তাই না? যদি নিজের চোখে যেটা দেখেছি সেটা যদি বিশ্বাস না করি, তাহলে আর কি বিশ্বাস করলাম? আপনার প্রাণে ভালোর জন্য বলছি, আপনার যদি প্রাণে মায়া থাকে আপনিও আমাদের সাথে চলুন, এখানে থাকবেন না। তখন আমার মা বলে যে না, আমার যে নাইট ডিউটি আছে, আমাকে এখানে থাকতেই হবে, আর আমি তোমাদের মতো এইসব কুসংস্কার বিশ্বাস করি না, যেটা আমি চোখে দেখবো সেটাই আমি বিশ্বাস করব। এই বলে আমার মামা চলে যায় সেখান থেকে, এবং আমার সেই নার্সটাও চলে যায়। এবং সেদিনকে মামা নিজের কেবিনে বসে বসে কাজ করছে। সে শুনতে পায় তার কেবিনের বাইরে থেকে করিডোর দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে, বা তার কেবিনে যে জানলা ছিল, জানলায় কেউ টোকা মারছে, কেউ পায়ের উপর পড়ে হাঁটার শব্দ, অনেক রকমের সে আওয়াজ শুনতে পায়। কিন্তু আর মামা কোনো কিছুতেই পাত্তা দেয় না, সে নিজের মতো করে কাজ করতেই থাকে। সে একবারের জন্য রুমের বাইরে বেরোয় না। এবং পরের দিন যখন ভোর হয়, তখন সবাই আবার ফিরে আসে। নার্স এসে তাকে বলে যে ডাক্তারবাবু, আপনি এতবেলা ছিলেন, কোনো সমস্যা হয়নি তো? তখন মামা প্রথমে ভেবেছিল যে বলবে, তারপর সে মামা চেপে যায়, বলে যে না, কোনো সমস্যাই হয়নি, আমি কিছু দেখতেই পাইনি, আমি কিছু ফিলও করিনি। তখন নার্স একটু অবাক হয়, বলে আচ্ছা ঠিক আছে, এই বলে সে চলে যায়। সেদিনকে রাতেরবেলায় আবার তার মামার নাইট ডিউটি ছিল, সে আবার সেখানে থাকার কথা। 9:30 বাজে সেই নার্সটা এসে বলে যে ডাক্তারবাবু, কালকে কিছু দেখতে পাননি বলে এরকম না যে আজও কিছু দেখতে পাবেন না। আপনার ভালোর জন্যই বলছি, আপনার বাড়িঘর রয়েছে, সংসার রয়েছে, বাড়িতে লোকজন রয়েছে, আপনার ভালোর জন্য বলছি, চলুন আমাদের সাথে, এখানে থাকবেন না। তখন আমার বলে যে না, তুমি যাও, আমার কোনো সমস্যা নেই, আমার প্রাণে অনেক সাহস রয়েছে, এরকম বলে সে কাটিয়ে দেয়, সে চলে যায়। এবার যখন 9:30 বাজে এরকম, তখন মামা বেরোয়, প্রত্যেকটা রুমে গিয়ে চেক করতে থাকে যে কোনো পেশেন্টে কোনো অসুবিধা হয়েছে কি না, বা একটা চেক আপে বেরোয় আর কি, রুটিন চেক আপে প্রত্যেকটা রুমে একবার করে যাচ্ছে। এবার একটা রুমে যখন ঢোকে, তখন দেখে যে পেশেন্টটা শুয়ে রয়েছে, কিন্তু পেশেন্টের মাথার সামনে যে মেশিনটা থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে সে জীবন্ত না মৃত, একটা লম্বা লাইন চলে, মরে গেলে লম্বা লাইন হয়ে যায়, বেঁচে গেলে আবার বেঁচে থাকলে ওঠানামা করে, যে মেশিনটা থাকে ওই মেশিনটাই রয়েছে। এবং সে দেখছে মেশিনটায় যে দাগটা রয়েছে ওটা পুরো স্ট্রেট, মেশিনটা বোঝাতে যাচ্ছে যে
মহিলাটা মানে যে ছিল বেডে পেশেন্টটা সে মারা গেছে। মামা কনফার্ম হওয়ার জন্য সেই পেশেন্টের হাতে পালস চেক করে, দেখে যে পালস কিছু কাজ করছে না, এবং তারপর সে আবার নাকের সামনে হাত রাখে এবং দেখে যে নিঃশ্বাসও পড়ছে না। তখন মামা কনফার্ম হয় যে সেই পেশেন্টটা সত্যিকারেরই মারা গেছে। এবং ততক্ষণে সবাই বেরিয়ে গেছে হসপিটালে, কেউ নেই যে তাকে মর্গে দেওয়া হবে বা বাড়ির লোককে জানানো হবে, তার জন্য কেউ নেই। মামা একা পুরো হসপিটালে রয়েছে ওই সময়। তারপরে মামা একটা কাজ করে যে বডিটা যাতে গরমে পচে না যায় সেজন্য একটা ইঞ্জেকশান দেওয়ার ব্যবস্থা করে, যাতে ইঞ্জেকশনটা দিলে বডিটা না পচে গন্ধ না বের হয়। এর জন্য সে পেছনে ঘোরে, যেখানে সব মানে ইঞ্জেকশান বা সিরিজ সব কিছু থাকে সেগুলো নেওয়ার জন্য পেছনে ঘোরে। এবং ইঞ্জেকশানে যখন ওষুধটা ঢোকায় এবং ঢুকে যখন আবার তার পেশেন্টটা দিকে ঘোরে, সে অবাক হয়ে যায়, দেখে যে বেডের মধ্যে সে পেশেন্ট আর নেই, বেড ফাঁকা। মামা তো অবাক, মামা বলছে কোথায় গেল, এক্ষুনি আমি তাকে দেখলাম এখানে। মামা এদিক ওদিক খুঁজতে থাকে, দেখে যে পেশেন্টটার যে রুমটা ছিল ওই রুমে একটা ব্যালকনি ছিল, অ্যাটাচ ব্যালকনি। দেখছে সে ব্যালকনিতে সে পেশেন্টটা দাঁড়িয়ে রয়েছে এবং তার পুরো বডিটা বাইরের দিকে মুখ করে, কিন্তু পেশেন্টটা মুখটা মামার দিকে ঘোরানো। একটা ভয়ঙ্কর ক্রিপি স্মাইল যাকে বলে সেই এরকম করে একটা হাসছে, চুলগুলো সামনের দিকে ঝুলছে আর চোখগুলো গোল গোল হয়ে রয়েছে পুরো একদম। মামা যেই বলছে যে আপনি ওখানে কী করছেন, এখানে আসুন, হ্যাঁ, তখন সে মহিলাটা কিছুই বলছে না, অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রয়েছে আর হাসছে। মামা যেই তার দিকে এগোতে যায়, সেই মহিলাটা ওই ব্যালকনি থেকে ঝাঁপ মারে। ওই রুমটা ছিল 3 তলায়, সে তো 3 তলা থেকে ঝাঁপ মেরে দেয়। মামার সঙ্গে সঙ্গে দৌড়ে যায়, গিয়ে দেখে নিচে কিচ্ছু নেই। মানে সে ঝাঁপ মারে তো নিচে পড়বে, কিন্তু নিচে কিচ্ছু নেই। এরকম সময় সে শুনতে পায় করিডোর দিয়ে সেই একই রকম আগের দিনের মতো হেঁটে বেড়ানোর একটা শব্দ, পায়ে নুপুর পরে কেউ হাঁটছে এরকম একটা শব্দ। সে সঙ্গে সঙ্গে সেই রুমের বাইরে বেরোয় এবং সে দেখে লম্বা একটা করিডোরের একদম শেষ প্রান্তে একটা বাচ্চা মেয়ে পেশেন্টের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। মামা জিজ্ঞেস করে, তুমি কে? তুমি নিজের রুম থেকে বেরিয়েছো কেন? কী হয়েছে, তোমার কিছু লাগবে? এরকম সে মামা বলতেই থাকছে, কিন্তু সেই বাচ্চা মেয়েটাও একদম অদ্ভুত রকমভাবে হাসছে মামার দিকে তাকিয়ে। মামা যত তার দিকে এগোচ্ছে সে তার হাসিটা আরও বাড়তেই থাকছে, মানে কোনো আওয়াজ নেই, কিন্তু তার মুখটা চওড়া হতে থাকছে। কিন্তু মামা একটু অবাক হচ্ছিল না, একটু ভয় ভয় লাগছিল তার, কিন্তু মামা তার দিকে এগোতেই থাকছে। যেই শেষ প্রান্তে সে দাঁড়িয়ে রয়েছে, সেই মানে তার পেছনে পুরো অন্ধকার, তার পেছনে কোনো আলো নেই। সে একদম আলো শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, তার পেছনে একদম পুরো অন্ধকার। সে তাড়াতাড়ি করে এগিয়ে যায় আমার মামা তার দিকে, এবং যখন সেই বাচ্চার মেয়েটার থেকে সে 10 থেকে 15 হাত দূরে সে দেখতে পায় তার পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। মামা তখন সেখানেই দাঁড়িয়ে পড়ে। মামা বুঝতে পারছে না যে সে কী দেখছে, এটা কি সে ঠিক দেখছে। এরপরেও সে তার দিকে এগোয় আস্তে আস্তে করে। তুমি কে? কী করছো এখানে? কী চাই তোমার? বাড়ির লোক কোথায়? এরকম সে বলতেই থাকে এবং সে এগোতে থাকে। এবং যখন মামা তার থেকে প্রায় 5 হাতের ডিস্টেন্সে রয়েছে, তখন দেখে সেই মেয়েটার নেই। মানে অবাক করা কাণ্ড, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু মেয়েটার ওখানে ছিলই না। মানে মামা এতক্ষণ ধরে মনে হচ্ছিল মামা এতক্ষণ ধরে ভুল দেখছিল। মানে মরীচিকাতে যেরকম হয় যে বালির মধ্যে জল খুঁজে পায়, আবার গিয়ে দেখে কোনো জল নেই, সেরকমই একটা জিনিস যে মামা এতক্ষণ ধরে দেখছিল 10 মিনিট ধরে, কিন্তু এখানে সে দেখে কিচ্ছু নেই, একদম পুরো ফাঁকা। মামা দরদর করে ঘামতে থাকে এবং সঙ্গে সঙ্গে তখনই সে অনুভব করে তার পিঠে কাঁধে কেউ একজন হাত রেখেছে। সে আচমকা ঘুরে তাকায় ভয়, এবং দেখে যে সেই বয়স্ক করে নার্সটা। তখন মামা বলে, তুমি এখানে কী করছো? তুমি বেরোওনি, তুমি যাওনি? তখন সেই নার্সটা বলে, আপনাকেও দেখা দিয়েছে? মামা বলছে, হ্যাঁ, এক্ষুনি দেখা দিল। তখন নার্সটা বলে, এরকমই আমাদের প্রত্যেক দিন এই বাচ্চা মেয়েরা আমাদের দেখা দেয়, জানি না কেন,
আমরা প্রত্যেকে এই বাচ্চা মেয়েটাকে দেখতে পেয়েছি। এখানে যারা যারা রয়েছে, সে পেশেন্ট হোক বা রুগী হোক বা বাড়ির লোক হোক বা নার্স ডাক্তার যেই হোক না কেন, সবাই আমরা এখানে দেখতে পেয়েছি। এই বলে সে মামাকে ওই নার্সটা বলে, আপনি বিশ্বাস করলেন তো এবার নিজের চোখে দেখার পরে? আমি এবার আপনাকে বলছি, দয়া করে এখানে আর থাকবেন না, চলুন আমাদের সঙ্গে, এখনও অত রাত হয়নি, চলুন আমাদের সঙ্গে। তখন একটা ওয়ার্ড বয় তার দিকে আসে। তখন ওয়ার্ড বয় বলছে, ডাক্তারবাবু কি দেখতে পেয়েছেন কিছু আপনি? তখন মামা বলে যে হ্যাঁ দেখতে পেয়েছি। বলে আচ্ছা আচ্ছা, ভাগ্য ভালো যে আপনার কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি, চলুন আমাদের সঙ্গে চলুন। এই বলে নার্সটা আর ওয়ার্ড বয়টা আমার মামাকে নিয়ে সে হসপিটালের বাইরে নিয়ে চলে যায়। পরের দিনকে মামা আবার যখন হসপিটালে ফিরে আসে, তার কেবিনে বসে বসে ভাবতে থাকে যে আগের দিন রাতেবেলা সে কী দেখলো, মানে এটা কি আদৌ কোনো ঠিক? সে ওয়ার্ড বয় আর নার্সটাকে ডাকে নিজের কেবিনে ডেকে পুরো ঘটনাটা তাদেরকে বলে যে সে একটা রুমে গেছিলো পেশেন্ট চেক আপ করতে, মানে যা যা হয়েছে সব কিছু তাদের বলে। তারা একটু অবাক হয় না, কারণ তারা জানে যে এটা প্রত্যেক দিনের ঘটনা, প্রত্যেকদিন তারা এইসব দেখে আসছে। এবং মামা সেটা বুঝতেও পারে যে তারা অবাক হচ্ছে না। তখন মামা জিজ্ঞেস করে, তোমাদের একটু অবাক হচ্ছ না? তখন ওয়ার্ড বয়টা বলে, না ডাক্তারবাবু, আমরা তো জানি এরকম তো হয়, এরকম তো আমরা তো এইসবের সঙ্গে অভ্যেস হয়ে গেছে আমাদের, আমরা তো কাজ ছাড়তে পারছি না আমাদের মজবুরির জন্যে, আমরা তো সব জানি, তাই আমরা একটু অবাক হচ্ছি না। তখন ডাক্তারবাবু বলে, মানে আমার মামা বলে যে আমি এর শেষ থেকে ছাড়বো, যে এটা কেন হচ্ছে না হচ্ছে আমি শেষ থেকে ছাড়বো। তখন সে নার্সটা বলে যে এই হসপিটালে নাকি আগে অনেক বাজে কুকাজ হতো, যে কারণে এই হসপিটালে আগুন লেগে যায়। তো কুকাজগুলো কোথায় হতো সেটা আমি জানি। তখন আমার মা বলে যে কোথায় হতো? বলতো সে বলে যে 4 তলায় দেখেছেন যে কোনো কাজ এখনও কোনো রিপেয়ারিং কিছু হয়নি, এখনও পুরো ছাড়খাড়ের মতো হয়ে রয়েছে। মা বলে হ্যাঁ দেখেছি আমি। তখন বলছে সেখানেই হতো। তখন মামা বলে যে তাহলে চলো এক্ষুনি চলো, আমরা গিয়ে দেখি ওখানে কিছু খুঁজে পাই কিনা। ওই নার্স আর ওয়ার্ড বয় এটার জন্য একদমই প্রস্তুত ছিল না। তারা বলছে যে না ডাক্তারবাবু, আমরা ওখানে যেতে পারবো না, আমাদের প্রাণে মায়া রয়েছে, আমরা ওখানে যেতেই পারবো না। তখন আমার মা বলে যে চলো, এটা তো আমাদের নিজেদের কাজের বিষয়, এটা হসপিটালের ব্যাপার, এই হসপিটালের জন্য তো আমাদের কিছু করতে হবে, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। তোমরা যদি আমার সাথে যাও, আমি তোমাদেরকে দুজনকে 5,000 টাকা করে টাকা দেবো। এরকম লোক দেখিয়ে দুজনকে নিয়ে যায় মামা। যে রুমে এসব হতো সেই রুমে তারা গেছে, গিয়ে দেখছে পুরো রুমে অনেকগুলো স্ট্রেচার পড়ে রয়েছে এবং বদ্ধ একটা রুম, যেখানে কোনো আলো বাতাস নেই, একটা পচা গন্ধ বেরোচ্ছে চারদিক দিয়ে, ধুলো আবর্জনায় ভর্তি। হ্যাঁ, আর চারিদিকে নোংরা, মানে কি বলবো, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, ফাইল রয়েছে, তারপর অনেক ইঞ্জেকশন, তারপর যাবতীয় ছুরি কাঁচি সব কিছু রয়েছে ওখানে। তো মামা ওখানে ফাইলের মধ্যে থেকে খুঁজতে লাগে যে কোনো প্রমাণ কিছু পাওয়া যায় কি না। মামা তাদেরকেও বলে যে তারাও যদি কিছু খুঁজে পায় সেজন্য দেখতে। এবং যখনই তারা খোঁজা শুরু করে, তখনই তারা শুনতে পায় একটা অট্টহাসি, একটা বাচ্চা মেয়ের অট্টহাসির শব্দ তারা শুনতে পায়। আর সেই সময় ওই ওয়ার্ড বয় আর নার্স তারা পালানোর জন্য দরজার দিকে এগোয় এবং দরজাটা ধড়াম করে বন্ধ হয়ে যায়। এবং সেই সময় সে হাসি আওয়াজটা দ্বিগুণ হয়ে যায়। তখন তারা তিনজনে সেই রুমের একটা কোণার দিকে তাকায়, দেখে যে একটা কোণায় সে বাচ্চা মেয়েটা, যাকে আগের দিন আমার মামা দেখেছিল, সে বাচ্চা মেয়েটাই দেওয়ালে চিপকে রয়েছে। এবং সে বলছে যে তোরা কি আমাকে এখান থেকে বার করতে চাস? পারবি না রে, পারবি না, কেউ পারেনি, তোদের মতো অনেক দেখেছি, কেউ আমাকে এখান থেকে বার করতে পারেনি, তোদের মতনই ডাক্তাররা আমাকে মেরে ফেলেছে, আমার কোনো দোষ ছিল না। আমার বয়স কত জানিস? আমার বয়স 14 বছর। আমাকে অকারণে মেরে দিয়েছে। আমার বাবা মাকে বলা হয়েছে আমি নাকি মরে গেছি। আমার সামান্য একটা জ্বর হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, তার জন্য আমি মরে গেলাম, সামান্য ডেঙ্গু। বাবা মাকে আমার শেষ দেখা দেখতে দেয়নি, আমাকে মেরে ফেলেছে, আমার কিডনি বের করে নিয়েছে, আমার চোখ খুবলে নিয়েছে, সব কিছু করে নিয়েছে তোদের এই ডাক্তার। আমি আগুন লাগিয়ে দিয়েছিলাম তোদের হসপিটালে, কিন্তু
আবার হসপিটালটা বানানো হয়েছে, আমি আবার আগুন লাগাবো, দেখি তোরা কী করে আমাকে আটকাস, এরকম করে সে বলে যাচ্ছে। এবং দেখতে পেলাম, মানে সে মামা দেখতে পায় যে তার একটা চোখ নেই, সে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তার পুরো শরীরে রক্তে মানে কি বলবো, ল্যাথপ্যাথ অবস্থায় রয়েছে, চুলগুলো সামনের দিকে ঝোলা, যে চোখটা রয়েছে ওখানে পুরো কালি ভর্তি, আর যে চোখে মানে মণি নেই সেই চোখে রক্ত বেরোচ্ছে গল গল করে। ওই দৃশ্য দেখে সে ওয়ার্ড বয়টা ওখানেই বেহুশ হয়ে পড়ে যায়। তারপর মামার সঙ্গে সঙ্গে দরজার কাছে যায় এবং দরজার লকটা খোলার চেষ্টা করে ভেতর দিয়ে। অনেকক্ষণ পরে চেষ্টা করার পরে দরজাটা খুলে যায় এবং সঙ্গে সঙ্গে সেই আমার মামা আর ওই নার্সটা দুজনে মিলে ওয়ার্ড বয়টাকে বাইরে নিয়ে আসে এবং একটা ভালো জায়গায় রেখে তার জল ফল ছেটায় তাকে জ্ঞানে ফেরায়। তারপর জ্ঞানে ফিরেই ওয়ার্ড বয়টা মামাকে যা নয় তাই বলে অপমান করে এবং বলে যে আমার বাড়িতে বউ বাচ্চা রয়েছে, আপনার প্রাণে মায়া নেই বলে কি আমারও নেই? আমি আপনাকে বলেছিলাম আমি যাব না, টাকার লোভ দেখে আমাকে নিয়ে গেলেন, আমার যদি কিছু হয়ে যেত আপনি কি তার দায় নিতেন? আমার সংসারের দায়ভার আপনি নিতেন? ওই অনেক কিছু বলার পরে দুজনেই ওয়ার্ড বয় এবং নার্স দুজনেই সঙ্গে সঙ্গে তখনই রিজাইন মেরে কাজ ছেড়ে দেয়। এবং মামা তারপরেও 1 সপ্তাহ থাকে এবং 1 সপ্তাহের মধ্যে সে বার করে যে সেই হসপিটালে নাকি আগে এমন অনেক কিছু হতো যেগুলো হওয়ার কথা নয়। যেহেতু সেটা গ্রামের একটা হসপিটাল এবং সে গ্রামের যেসব লোকজন দেহ অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কিন্তু তাদের টাকা পয়সা নেই, কিছু বলতে পারবে না, পুলিশে কেস করতে পারবে না, তাদের বাড়ির লোককে বলা হতো তারা মরে গেছে। এদিকে তাদেরকে এই রুমটায় নিয়ে আসা হতো এবং তাদের কিডনি, লিভার, চোখ ফোক অনেক কিছু বার করে সেগুলোকে বিক্রি করা হতো। এইসব অনেক দুর্নীতি এখানে এই হসপিটালে হয়েছে। এর জন্যেই যারা মারা গেছিলো তাদের মধ্যে ওই বাচ্চা মেয়েটার আত্মাটা এখানে আগুন লাগিয়ে দেয়। সঠিক প্রমাণ না থাকার কারণে মামা কিছু প্রমাণ করতে পারেনি। তারপর ওই 2 সপ্তাহ পরে মামা ওই হসপিটাল ছেড়ে দেয় এবং সে আসামের যে আগের হসপিটাল ছিল সেখানে আবার ফিরে আসে। কিন্তু মামা সেই ঘটনা এখনও 2 বছর হয়ে গেছে, 2 থেকে 3 বছর মতো হয়ে গেছে, মামা আজ অবধি সেই প্রত্যেক দিন ওই রাতটাকে দেখতে পায়। রাতের দৃশ্যটা তার স্বপ্নে ভেসে আসে, সেই মেয়েটাকে সে দেখতে পায়, বাচ্চা মেয়েটাকে। সে মামা এখনও সেই রাতটাকে ভুলতে পারেনি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব পরিবার সবার সাথে শেয়ার করে দিন। আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।